আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন। আর আমরা থ্রেট কল খাই। পাকিস্তান থেকে বিরোধী দলনেতাকে ফোনে থ্রেট কল। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ ও দমকল মন্ত্রীর স্ত্রী পুত্র কন্যাকে ইডির তলব ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাজের বিষয়ের পরিপ্রেক্ষিতে গুরুতর অভিযোগ করে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে কি জানালেন জানতে নজর রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। 45 লক্ষ টাকা ছেলের স্টুডেন্ট থেকে নিয়ে এসছে ইডি। উনি হিসাব দিতে পারেন, ওনাকে এক মাসেরই বেশি, আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেন। হিসাব দিবেন কি করে? এটা তো তোলার টাকা, এটা তোলাবাজির টাকা। এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয়, কোটি কোটি টাকা ওঠে, এটা তোলাবাজির টাকা, অন্য কিছু নয়। দাদা, আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে মামলা রয়েছে, সেই মামলার আজকে রায়দান। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মামলাকারী তো আপনি করেছিলেন। হ্যাঁ, এবং এই মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির সময়ে 2011 সাল থেকে মানে সংবিধানের যে 10th শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে, কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কিন্তু দেখুন, এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি। কিন্তু ইনি 21-এর পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে, বিজেপির এমএলএদেরকে বেমালুম মুকুল রায় উত্তরীয় করছেন, তৃণমূলের মিটিংয়ে থাকছেন, আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি। এইরকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না। তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না, সংবিধানের সঙ্গে করছেন। এইরকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসে থাকেন। আমি এটা নিয়ে প্রথম দিন থেকেই লড়াই করছি। আমি অপোজিশন লিডার হিসেবে মামলা করেছি। এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে। সেখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিগত 1 বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে। আমরা স্বনামধন্য লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি এবং ফাইনালি হিয়ারিং কনক্লুডেড ছিল, জাজমেন্ট রিজার্ভ ছিল, আজকের কজ লিস্টে আছে। তা আমার লয়ার আমাকে একটু আগে বলল 2টোর সময় জাজমেন্টের সম্ভাবনা রয়েছে। তা আমি ল পয়েন্টে লড়াই করেছি, সংবিধানের পক্ষে আমার লয়ারের মাধ্যমে লড়াই করেছি। আমি আশাবাদী, বাকিটা তো আমার জাজমেন্ট দেওয়ার আগে বলা ছিল। বিভিন্ন জায়গায় ডিপিএসসি চেয়ারম্যানরা তারা বিএলএদের বা বিএলওদের প্রভাবিত করছেন, এই অভিযোগ উঠে আসছে। ডোমজুড়ের ডিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ, তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠে আছে। অনেক জায়গায় ডিপিএসসি চেয়ারম্যানরা সাধারণত রাজনৈতিকভাবে প্রভাবিত থাকে। এই সময়কালে ওরা বিএলও প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি, তাকে নো টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার। ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে 22টা ট্রান্সফার হয়েছে। ওখানকার ডিপিএসসি চেয়ারম্যান ওরা পলিটিক্যাল লোক। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন ডিপিএসসির নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ। অলরেডি পূর্ব মেদিনীপুরে একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছে। এটা স্বাভাবিক, তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেক বেশি। যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি। পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজ্যোতি মাইতি, এক্স কাউন্সিলর, তার স্ত্রীকে ট্রান্সফার করেছিল। সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন।
সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দল নেতা হিসেবে, আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন, আমি আইনি সাহায্য আপনাদের দেব, এবং আপনারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে, কারণ বিহারে এখনো প্রচুর বিএলও জেলে রয়েছে, আপনারা ইসিআই যা বলছে ইলেকশন কমিশন ইন্ডিয়ার, এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন। এটুকু। দাদা নন্দীগ্রামে ব্লক সভাপতি না দিয়ে কোর কমিটি করা হচ্ছে তৃণমূলের দুটি ব্লকে। নন্দীগ্রামে আপনার বিধানসভায় তৃণমূল ব্লক সভাপতি না করে কোর কমিটি করে দিল মুসলিম লীগের কমিটি। শিলিগুড়ি মাটিগাড়া নন্দীগ্রাম 7 জনের কোর কমিটিতে 4টে মুসলিম লীগের কমিটি। শিলিগুড়ি মাটিগাড়া এবারে মুসলিম ভোটও পাবে না। নৌসাদ গেছিল, মুসলিম যুবকরা সব নৌসাদের সঙ্গে ঘুরছে। দাদা বাংলার দু জায়গাতে এনআইএ হানা, একটা শিলিগুড়ি, অপরটা হচ্ছে মুর্শিদাবাদের নবগ্রাম, 5 রাজ্য সহ বাংলাতে আল কায়দা জঙ্গি তারা বিভিন্ন মুর্শিদাবাদ তো একদম ঘাঁটি ওদের। মুর্শিদাবাদের নবগ্রামে মুর্শিদাবাদ তো ঘাঁটি। এর আগে আনসারুল বাংলার 7 থেকে ধরা পড়েছিল, মাদ্রাসা খুলে 1.5 বছর চালিয়েছে, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক। আজকে যারা বড় বড় কথা বলছে, খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা? এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস। কেভিও মার্ডার ইনভলভমেন্ট যে কেস, তাতে সজল সরকার কোচবিহারের ব্লক সভাপতি গুন্ডা একটা সজল, দুর্নীতিগ্রস্ত গুন্ডা। এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়ার চাপে এগুলো করছে। আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো, সকালবেলা স্যান্ডউইচ খাবে, দুপুরবেলা মটন খাবে, সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে, অসুবিধা কিছু নেই। এদের প্রত্যেকের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না, আইন কি জিনিস জানবে না, সংবিধান কি জিনিস জানবে না। এবং এই যে গুন্ডাগর্দি, বেপরোয়া, লোককে তুলে এনে খুন করে দেওয়া যায়, যা খুশি করা যায়, এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে। পুলিশ কিছু করবে না, এটা তারা ভালো করেই জানে। আপনাদের এখন ইস্যু হট, আপনারা দেখাচ্ছেন, আলোচনা হচ্ছে, দিন 15 পরে আপনার পিসি তারা জামিন পেয়ে যাবে। আবার লোকসভা নির্বাচনে দেখবেন এই সজল সরকারই ওখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে, ভোট লুটছে। এনআইএ র্যাডারে যে তল্লাশি চলছে, তাতে পশ্চিমবঙ্গে যেমন তল্লাশি চলছে, তেমনি আপনার ত্রিপুরাতেও তল্লাশি চলছে, বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। রাজ্য সরকার কোঅপারেট করবে। ত্রিপুরা বাংলাদেশ বর্ডার, এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে। আর বাংলাদেশের যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে 5টা স্টেট পড়ে, তার মধ্যে ত্রিপুরা পড়ে, আসাম পড়ে, ত্রিপুরা পড়ে, পশ্চিমবঙ্গ পড়ে। স্বাভাবিকভাবে সেখানে এনআইএ রোড হচ্ছে। আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে, সিমি, পিএফআই থেকে শুরু করে, এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে এর আগে অনেকবার প্রমাণিত হয়েছে। এই 1 বছরের মধ্যে মালদা থেকে, হরিহরপাড়া থেকে 7 শেখ ধরা পড়েছে, এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার জাভেদ মুন্সি ধরা পড়েছে, যে আর্টিরেক তৈরি করে 2 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুটান সফর শেষ করে দিল্লিতে ফিরে আসার পর সরাসরি এলএনজেপি হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি দিল্লি বোমা বিস্ফোরণে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। বাংলার মুখ নিউজের একটি প্রতিবেদন, দিল্লি। মালদা বিভাগের ডিআরএম শ্রী মনীষ কুমার গুপ্ত শাখা কর্মকর্তাদের সাথে নিয়ে টিকানি স্টেশনে একটি নতুন উন্নত মার্চেন্ট রুম উদ্বোধন করেছেন, যা মালদা বিভাগে ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি এবং যাত্রী বান্ধব ও ব্যবসা বান্ধব পরিকাঠামো শক্তিশালী করার দিকে একটি পদক্ষেপ। বাংলার মুখ নিউজের একটি প্রতিবেদন। आप सब लोग ध्यान में रखिएगा, यहाँ पे भीड़ बहुत ज़्यादा है।
अगर कहीं पर भी आपको लगे कि कोई इस तरह की वस्तु है या कुछ है, तो यहाँ पर जितने हमारे सिक्योरिटी के स्टाफ हैं, जो हमारे टिकट चेकर हैं, कोई भी रेलवे का आपको मिले या कहीं पर भी जिसको आपको सूचना देना है तो ज़रूर बताएं, ठीक है ना। और कोई चीज़ को छुए ना। हम लोग अनाउंसमेंट करा रहे हैं, लेकिन आप लोग क्योंकि अपनी रोजी रोटी कमाने के लिए दिल्ली जा रहे हैं, बहुत ध्यान रखने की ज़रूरत है। और ट्रेन के अंदर भी प्लेटफॉर्म ही है, ट्रेन के अंदर भी कोई आपको कोई लावारिस वस्तु मिले तो उसको ज़रूर आप लोग जो है वहाँ पे बताएं, ठीक है। चलिए, ठीक है। Yours is arriving shortly on platform number 4. দেওয়া হয়েছে। মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন, তার পদ খারিজ হওয়ায় ওই আসন খালি হয়ে গেল। 2026 সালের বিধানসভা নির্বাচন আসন্ন, তাই ওই আসনে এই মুহূর্তে নতুন করে আর উপনির্বাচন হবে না বলেই মনে করা হচ্ছে। 2021 সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল। প্রায় 50,000 ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, ফলে তৃণমূলে যোগ দিলেও মুকুল খাতায় কলমে বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন। বিধানসভার স্পিকারের কাছে বিজেপি এ বিষয়ে অভিযোগ জানালে স্পিকার জানিয়ে দিয়েছিলেন মুকুল বিজেপিতেই আছেন, তাই তার পদ খারিজ করা যাবে না। এমনকি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়েছিল। সাধারণত ওই পদে বিরোধী দলের সদস্যকে বসানো হয়। এরপরেই মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে সুপ্রিম কোর্টে মামলা করা হয়, কিন্তু শীর্ষ আদালত জানিয়েছিল ওই মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। এরপর শুভেন্দুরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। মুকুল পিএসসি চেয়ারম্যান পদে কেন থাকবেন তা নিয়েও আপত্তি তুলে পৃথক মামলা করেছিলেন অম্বিকা রায়। দুটি মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের বেঞ্চে। বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করল। দলত্যাগ বিরোধী আইনে খারিজ করা হলো মুকুলের বিধায়ক পদ। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু। একে সংবিধানের জয় বলে উল্লেখ করেছেন। তার কথায় দেশের সংবিধান জিতেছে, বিধানসভার তৃণমূলের অধ্যক্ষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়েছে। আবার প্রমাণ হলো বিজেপি সংবিধান রক্ষার জন্য লড়াই করে। সমাজ মাধ্যমে শুভেন্দু লিখেছেন, এটা ঐতিহাসিক রায়। পশ্চিমবঙ্গে এই ধরনের রায় প্রথম, সম্ভবত ভারতেও প্রথম। দলত্যাগের কারণে কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। বিরোধী দলনেতা হিসেবে আমি মামলা করেছিলাম, হাইকোর্ট বিধানসভার স্পিকারের নির্দেশও খারিজ করেছে। দেরিতে হলেও সত্যের জয় হলো। বাংলার মুখ নিউজের একটি প্রতিবেদন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। এই পরিপ্রেক্ষিতে কলকাতার সল্টলেকের দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানালেন শুনব। বাংলার মুখ নিউজ, কলকাতা। হয় না, এক্ষেত্রে মুকুল রায় একা গেছিলেন, তিনি অসুস্থ, তার দ্রুত সুস্থতা কামনা করি আমি। কিন্তু তিনি যে অনৈতিক কাজ করেছিলেন, সেই অনৈতিক কাজের জন্য আজকে আদালত তার সদস্যপদ আজকে আদালত খারিজ করে দিল। এবং এটা আমার মনে হয় একটি শিক্ষা সেই সমস্ত বিধায়কদের জন্য যারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসে চলে গেছে, কিন্তু তারা বলতে পারছে না প্রকাশ্যে যে আমরা তৃণমূল কংগ্রেস করি। মুকুলবাবু ধরা পড়েছিলেন কারণ পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে দিয়েছিলেন এবং তার ছবি দেখা গেছে তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করেছেন। তো যে সমস্ত বিধায়ক তৃণমূল কংগ্রেসে চলে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রেমে, তাদের অবস্থা সেই প্রেমিকাদের মতো যারা প্রেমিকের নামও বলতে পারে না আর প্রেমিকের নামে মাথায় সিঁদুরও পড়তে পারে না, কিন্তু প্রেমিকের সাথে প্রেমে মগ্ন। তো তাদেরকে বলবো, নিজেদের প্রেমিকের নাম স্পষ্ট করে বলুন আর আদালতের সামনে আসুন, আবার জনতার ভোটে জিতে আসুন যদি ক্ষমতা থাকে, যদি দম থাকে। আমি আলিপুরদুয়ারের বিধায়ককেও তাই একই কথা বলবো, আরও অন্যান্য বিধায়ক যারা আছেন, যারা চলে গেছেন, তাদের ক্ষেত্রেও তাই বলবো। কারণ আমরা ৭৭-এ ছিলাম, আমরা বাই ইলেকশন কয়েকটা হেরেছি, বাদ বাকি আমরা 68 এখনও আছি। তো স্বাভাবিকভাবে এই রায় একটা বিশেষ একটা উদাহরণ সবার সামনে রাখবে। এবং আমার যেটা মনে হয়, যেটা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সব থেকে বেশি জরুরি, সততার রাজনীতি, ক্লিন পলিটিক্স। এই ক্লিন পলিটিক্সের একটা উদাহরণ আনবে। পলিটিক্স এরকম নোংরা হতে পারে না, পলিটিক্স এত দুর্গন্ধযুক্ত যেটা তৃণমূল কংগ্রেস করে ফেলেছে হতে পারে না।
এবং আমি আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সূত্র ধরে আরও একটি পয়েন্ট রাখতে চাই। আমাদের অধ্যক্ষ তার সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে। গত কয়েকদিন আগে এই অধ্যক্ষ সাহেব, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ সাহেব, পশ্চিমবঙ্গের বিজেপির টিকিটে নির্বাচিত একজন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কোথাও একটা কিছু বলেছেন, তাতে অনুপ্রাণিত হয়ে লাফাতে লাফাতে তিনি বলছেন যে অভিজিৎবাবু তৃণমূলে চলে আসুন। ভাবুন আমাদের স্ট্যান্ডার্ডিটিটা কোন জায়গায় গেছে। আমরা এটা অল ইন্ডিয়া লেভেলে ভাবতে পারি যে কোনো একটি স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের লোকসভার সাংসদ মাননীয় ওম বিড়লা সাহেব কোনো সাংসদকে বলতে পারে মিডিয়ার সামনে যে আপনি বিজেপিতে চলে আসুন? জীবনে বলবে না, কোনদিনও বলবে না। কিন্তু পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে। বিধানসভার মধ্যে দল পরিবর্তন হচ্ছে ঝান্ডা ধরে। বিধানসভার মধ্যে দল পরিবর্তন হয়? বিজেপিতে তো বহু নেতা এসেছে, তাবর তাবর কংগ্রেসের নেতারা এসেছেন, তারা কেউ লোকসভাতে দাঁড়িয়ে পতাকা ধরেছেন? এটা ভাবতে পারা যায় কোনো? অথচ লোকসভার মধ্যে পার্টি অফিস আছে আমাদের, কিন্তু ওখানে আমাদের জয়েনিং হয় না। প্রত্যেকটি রাজনৈতিক দলের অফিস আছে লোকসভাতে, কিন্তু বিজেপি কোনো দেখবেন না যে ওই রাজনৈতিক অফিসে আমরা দল পরিবর্তন করছি। এই যে রাজনীতিকে নোংরা করার খেলা, এই নোংরা খেলায় মেতেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। দুজনের গালেই সপাটে থাপ্পড় মারল আজকে হাইকোর্ট। সুমন কাঞ্জিলালের কথা আপনি উল্লেখ করলেন, আলিপুরদুয়ারের বিধায়ক। আমরা বাই ইলেকশনে যদি কংগ্রেস বিধায়ককে দেখেছিলাম তিনি দল পরিবর্তন করেছেন, বাইরন বাবু। এরকম একাধিক যারা দল পরিবর্তন করেছেন এই ইয়ারের মধ্যে, তাদের বিরুদ্ধেও কি আপনারা এই রায়কে সামনে রেখে দেখুন বাইরন বিশ্বাসের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না, কারণ উনি একমাত্র এমএলএ ছিলেন, টোটালটাই চলে গেছেন, অতএব 2/3 মেজরিটির উপরে হচ্ছে। কিন্তু বাদবাকিদের উপর অবশ্যই এই আইন বলবৎ হবে। আমি এই মুহূর্তে কিছু বলবো না, তার কারণ আমাদের রাজ্য সভাপতি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, তিনি ওই সিদ্ধান্ত নেবেন। বিরোধী দলনেতা আছেন আমাদের, যিনি বিধানসভায় পার্টিকে লিড করেন। অবশ্যই লজিক বলছে বিজেপি যাবে। ঠাকুরনগরে যে অনশন মঞ্চ মমতা বালা ঠাকুরদের চলছে, সেখানে কিছুক্ষণ আগে অধীর চৌধুরী তিনি পৌঁছেছেন। দেখুন অধীরদা ওখানে কেন গেছেন জানি না, জল ঘোলা করতে গেছেন না কি করতে গেছেন। আমি এটাই বলবো যারা অনশন করছেন, আপনারা অনশনটা ভাঙুন। আপনাদের নাগরিকত্ব নিয়ে কেউ কোনো ভাবেনি, যতটুকু ভেবেছে বিজেপি ভেবেছে। বিজেপি আপনাদের জন্য আইনের পরিবর্তন করেছে এবং আইনের পরিবর্তন করে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা নাগরিকত্ব পাবেন। আপনাদের নাগরিকত্ব, আপনারা যদি তৃণমূল সাপোর্টারও হন, মমতা বালা ঠাকুরেরও নাগরিকত্বের দায়িত্ব আমাদের। কারণ আমি আগেই বলেছি যে সিএ এমন একটি ইস্যু, এই ইস্যুটা ভারতীয় জনতা পার্টির কোনো পলিটিক্যাল ইস্যু নয়, ভারতীয় জনতা পার্টির হৃদয়ের ইস্যু। ঠিক যেমন অল ইন্ডিয়া বিজেপির ক্ষেত্রে রাম মন্দির যেমন ইস্যু ছিল। সিএতে আবেদন করলে শেষ পর্যন্ত তার ভোটাধিকার বজায় থাকবে, তো এই আশঙ্কাটা তো অনেকের মধ্যে তৈরি হয়েছে, এমনকি বিজেপির অন্তর থেকে। সিএর অ্যাপ্লিকেশনের সাথে ভোটাধিকার যাওয়ার কোনো সম্পর্ক নেই, পাওয়ার সম্পর্ক আছে। যার 2002-এ নাম আছে তাদের সিএ পরে ফর্ম ফিল আপ করলেও চলবে। আমি বলছি তাহলে তো এমনি 2002-এ নাম থাকলে তাদের হয়ে যাবে। বরঞ্চ 2002-এ যাদের নাম নেই তাদেরকে সিএ ফর্ম ফিল আপ করে যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব নামটা তোলার ব্যবস্থা করতে হবে। সুজিত বসু, তার স্ত্রী, তার ছেলে, তাদেরকেও তলব করা হয়েছে। এক মন্ত্রী ছাড়া পেয়েছেন, রাজ্যের আরেক মন্ত্রী তার সপরিবারে তাদের তলব করা। না দেখুন, এত বড় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি একসাথে তো তদন্ত করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে ইডি তদন্ত করছে এবং এর কিছুদিন আগে আপনারা জানেন যে সুজিত বসুর সিএর অফিসে সেখানে রেড হয়েছিল। সেই রেডে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া গেছে। কি তথ্য প্রমাণ পাওয়া গেছে সেটা আমার জানা নেই, কিন্তু এই যে ডাক, নিশির ডাক বলুন বা ইডির ডাক বলুন, যে ডাক হয়েছে এই ডাকে বোঝা যাচ্ছে সুজিতবাবু খুব সুন্দর করে তার সিএর বুদ্ধিতে বা অন্য কারো বুদ্ধিতে নিজের স্ত্রী, নিজের ছেলে এবং মেয়ে সম্ভবত তাদের নামে প্রচুর সম্পত্তি বা অ্যাসেট রেখেছেন। থাকতেই পারেন। সমস্যা হচ্ছে যে এবার ইডি জিজ্ঞেস করবে যে আপনার স্ত্রীর নামে যে এই সম্পত্তিটা আছে তার সোর্স অফ ইনকামটা কোথায়, অর্থাৎ আপনার আয়ের উৎস কোথায়, কোথা থেকে রোজগার করেছেন। তো আমরা তো এর আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখেছি, মেয়ে কয়েক কোটি টাকা রোজগার করেছে টিউশনি পড়িয়ে,
তো আমাদের এরকম দর্শকদের কাছে অদ্ভুত ধরনের অনুরোধ যে রোজগারের আপনারা ফর্মুলা আমাদের আগামী দিনেও খবর হয়তো আমরা বিস্তারিত দেখতে পাবো, জানতে তার জন্য পুরো অপেক্ষা ভিডিওটি করব। দেখুন। তবে পুরো আমার যা ভিডিওটির মনে মধ্যে হচ্ছে সব কলির ধরনের সন্ধে খবর থাকছে। যা একমাত্র দেখতে আমরাই কোনো দেখতে বিজ্ঞাপন পাচ্ছি, ছাড়া সুজিত খবর বসু, পরিবেশন করে থাকি। বাবু বিজ্ঞাপন মনে হচ্ছে আর নয়। বেশি দিন বাইরে আপনাদের থাকবে জন্য না। শুধুমাত্রই আমরাই খবর পরিবেশন করে থাকি, আগামী দিনেও করে যাব। তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। নতুন দর্শকদের কাছে আমাদের অনুরোধ, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট দেখুন, আমাদের নতুন নতুন আমি কোনো খবর জাতি পরিবেশন গোষ্ঠীকে করতে উৎসাহ represent প্রদান করতেই করবে। আগামী দিনে কিন্তু আপনারা সেই সব জাতি রকমের খবর আমাদের এই গোষ্ঠীর জন্য ভিডিওর আমি মাধ্যমে আনডিউ অ্যাডভান্টেজ নিব, তাই এটা হতে পারে। আপনাদের কাছে অনুরোধ, তার আপনারা আমাদের এই selection চ্যানেলের নিয়ে খবরগুলো প্রথমে প্রথম লিস্টে নাকি থেকে তার শেষ নাম ছিল পর্যন্ত না। দেখুন। আগে খবরগুলো তার সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে বিভিন্ন লাইক ধরনের দুর্নীতির করুন, অভিযোগ কমেন্ট করছে। করুন, শেয়ার করুন। আমি আপনাদের লাইক, কমেন্ট, রাজবংশী, শেয়ার আমি আমাদের আদিবাসী, আগামী আমি দিনে দলিত, আরো ভালো খবর মানে পরিবেশন করতে আমাকে সহযোগিতা দুর্নীতি করবে। করার অধিকার আরো দেবে, একটা মানুষ অনুরোধ, খুন করে দেওয়ার ভিডিওটি অধিকার কেটে দেবে, কেটে এই দেখবেন অধিকার না, কারো তাহলে জন্মায় না। গুরুত্বপূর্ণ খবরগুলো জীবন সিং কি আপনার করেছেন সেটা তার অজানাই ব্যাপার, সেই থেকে বিষয়ে যাবে। আমি কোনো ধন্যবাদ। মন্তব্য করতে বাংলার চাই না। বুক নিউজ কিন্তু কর্তৃপক্ষ। বিগত দিনে এটা ঠিক যে রাজবংশী সমাজকে ভারতীয় জনতা পার্টি যে ধরনের সম্মান দিয়েছে, এবং সেখানে রাজবংশী সমাজ দুহাত তুলে আমাদেরকে উত্তরবঙ্গে আশীর্বাদ করেছে। আমরা রাজবংশী সমাজের শ্রদ্ধেয় মানুষ, আমরা আমাদের অনন্ত মহারাজ, তাকে আমরা রাজ্যসভায় নিয়ে গেছি সম্মান দিয়ে। আমরা নিশীথ প্রামাণিক রাজবংশী ঘরের একটি ছেলে, তাকে আমরা ভারতবর্ষের হোম মিনিস্টার MOS করেছি, যা ভারতবর্ষে কোনো হয়নি, রেকর্ড হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের আর একজন মানুষ, ভূমিপুত্র, পাহাড়ের গোর্খা, আমাদের প্রাক্তন বিদেশ সচিব যিনি ছিলেন সিংলা সাহেব, তাকে হর্ষবর্ধন সিংলা, তার বাড়িও কিন্তু দার্জিলিংয়ে, তিনি দার্জিলিংয়ে মানুষ, তাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি। অর্থাৎ উত্তরবঙ্গের যে প্রান্তিক জনগোষ্ঠী বা পশ্চিমবঙ্গের যে প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে আমরা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যখনই সুযোগ পেয়েছি, সেই সুযোগ পেয়ে আমরা কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দিয়েছি। এমনকি ভারতীয় জনতা পার্টি আদিবাসী নেতা খগেন মুর্মু, যিনি সাঁওতাল সমাজের অংশ, তাকে একটি জেনারেল সিট থেকে পরপর দুবার আমরা লোকসভায় টিকিট দিয়ে তিনি জিতেছেন মালদা, উত্তর মালদার ভোটারদের আশীর্বাদে, এবং তিনি ভারতবর্ষের অন্যতম একজন সাংসদ। সেই আদিবাসী সমাজের প্রতিনিধিকে তৃণমূল মেরে তার রক্ত ঝরিয়েছে বা রক্ত পড়েছে উত্তরবঙ্গের মাটিতে। আমার বিশ্বাস যে উত্তরবঙ্গের এই প্রান্তিক সমাজের মানুষ এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের এই প্রান্তিক সমাজের মানুষ, তারা আগামী 26-এর নির্বাচনে, সে রাজবংশী হোক, সাঁওতাল সমাজ হোক, বা আদিবাসী আমাদের মুন্ডা, কোল, ভূমিজ যারা আছে, বা বাগানের যারা ট্রাইব, হোয়াইট ট্রাইব, তারা প্রত্যেকেই উপযুক্ত জবাব আগামী নির্বাচনে দেবে। গত দুদিন ধরে শিক্ষামন্ত্রীর যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে বয়ান আসছে, এবং তিনি দাবি করছেন সংবাদ মাধ্যমের সামনে যে তিনি দুর্নীতি করেননি, এটা একটা ভুল ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিরিয়াল দেখে প্লট চেঞ্জ করে দিতে পারেন, তাহলে তিনি তার নজর কিভাবে এড়িয়ে গেল? কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে তার ব্যক্তিগত জীবন। আপনিও কেন্দ্র সরকারের শিক্ষার মতো একটা দপ্তর সামলান, একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি যেভাবে সদর্পে তার বান্ধবীর নাম বলছেন, সেই নিয়ে কথা বলছেন, কোথাও কি প্রশ্ন উঠছে বা আপনারা নিজেরা রাজনীতিবিদ হিসেবে একটু লজ্জা পাচ্ছেন? দেখুন, প্রথমত হচ্ছে কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমি কমেন্ট করব না। আমি শুধু এটুকুই বলবো যে উনি বলেছেন ওনার বান্ধবী আছে, থাকতে পারে, থাকা ভালো, একাধিক না থাকাই ভালো, একটিতেই সীমাবদ্ধ থাকুন। আর বান্ধবী আছে মানে তার বাড়িতে টাকা লুকিয়ে রাখতে হবে, চাকরি চুরি করতে হবে, এরকম মাথার দিব্যি কেউ কাউকে দেয়নি। কাকদ্বীপের বাসন্তী ময়দান, সেখানে ক্যাম্প খোলা হচ্ছে, তৃণমূলের অভিযোগ সেখানে 460 টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়া হবে, এমনটা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। আপনাদের বিরুদ্ধে সেই দেখুন, তৃণমূল কংগ্রেস মূর্খের মতো অভিযোগ করছে। আপনারা জানেন যে সিএতে ফর্ম ফিল আপ করতে 50 টাকা দিতে হয়, সিএর নিয়ম অনুসারে দিতে হয়, বেশ কয়েকটি এফিডেভিট করতে হয়। তো এফিডেভিটটা একজন উকিল বা নোটারি করবে, তো সেই নোটারি তো তার ফিজ নেবে। এখানে বিজেপির তো কিছু নেই। বিজেপি শুধু কি করছে, একজন ব্যক্তিকে যেন সিএতে আবেদন করার জন্য হয়রানি হতে না হয়, হয়রান যেন সে না হয়, যে সে উকিলের কাছে দৌড়বে, সেখান থেকে একটা এফিডেভিট করে আনবে, তার যেতে আসতে 50 টাকা টোটো ভাড়া যাবে, এটা যেন না হয়। একই জায়গায় এরকম ক্যাম্প করে আমরা উকিল বা নোটারি তাদের ব্যবস্থা রাখছি, যাতে সেখান থেকে সমস্ত জিনিস তারা পেতে পারে। বাদবাকি কি বিষয়ে তৃণমূল কংগ্রেস বলছে আমার যথেষ্ট এই বিষয়ে পুরোটা জানা নেই। বিজেপি এইভাবে বহু জায়গায় সিএ ক্যাম্প চালাচ্ছে এবং মানুষ তাতে খুশি। কিন্তু
মানুষের কোনো অভিযোগ নেই। কিন্তু এরকমও হচ্ছে যে যে অভিযোগ পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন এই এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য প্রান্তিক জায়গায় মানুষের থেকে কোথাও 50 টাকা করে নেওয়া হচ্ছে। কোনো পরিবার থেকে যখন বলা হচ্ছে যে মৃত ভোটার তার বাড়িতে রয়েছে কিন্তু তাদের নাম ভোটার লিস্টে রয়েছে, সেই ফর্মগুলো দেওয়া হচ্ছে না বা তাদের আটকানো হচ্ছে, সেই জায়গাটা কাউন্টার কিভাবে করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি আগামী 20 তারিখ থেকে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আমরা হেল্প ডেস্ক শুরু করছি। মানে সেখানে আমাদের কর্মী নেতৃত্ব বসবে, তারা বসে সেখানে এই সিএ এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাহায্য করবে। কোনো পয়সা কড়ির প্রয়োজন হবে না সাধারণ মানুষের। তৃণমূল কংগ্রেস পয়সা নেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের সাথে ওটা যায়, ওটা তৃণমূল কংগ্রেস ওটাই করবে, এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের নেতার বান্ধবী থাকবে, তৃণমূল কংগ্রেসের নেতার কোটি টাকার বাড়ি থাকবে, তৃণমূল কংগ্রেসের নেতার বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া যাবে, সিএ থেকে এসআইআর এর ফর্ম ফিল আপ করিয়ে টাকা নেবে, কয়লা চুরি করবে, বাড়ি চুরি করবে। দিজ আর দ্য স্যালিয়েন্ট ফিচার অফ টিএমসি। নাহলে টিএমসি চিনবেন কি করে? মৃত ভোটারদের ক্ষেত্রে পরিবার যদি জানিয়ে দেয় কিন্তু তারপরেও সেই নাম থেকে না, মৃত ভোটারদের নাম রাখার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা চেষ্টা বা প্রচেষ্টা চলছে, এবং তারা চাইছে যে এই নামগুলো থেকে গেলে তারা সেই নামে ছাপ্পা মারবে। সেজন্য নির্বাচন কমিশন বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে, আমি গতকালও বলেছি। সেই ব্যবস্থার মধ্যে একটি হচ্ছে যে সমব্যথীর ডেটা, অর্থাৎ মারা গেলে যে মুখ্যমন্ত্রীর প্রকল্প হয়েছে সেই প্রকল্পে মুখ্যমন্ত্রী যে টাকা দেন সেই ডেটা নির্বাচন কমিশন চেয়েছে। আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গেছিল নির্বাচন কমিশনের কাছে। সেখানে গিয়ে তাদেরকে জানানো হয়েছে যে এর সাথে সাথে যে সমস্ত বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা, সেই দুটো যাদের টার্মিনেট হয়ে গেছে, কারো বার্ধক্য ভাতা টার্মিনেট হয়েছে, কারো বিধবা ভাতা টার্মিনেট হয়েছে, অর্থাৎ তারা মারা গেছেন, সেই ডেটা যেন রাজ্য সরকারের কাছ থেকে নির্বাচন কমিশন চায় এবং সেই নামগুলোকে যেন রিমুভ করে দেওয়া হয়। যাদের আধার ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে সেই ডেটা নির্বাচন কমিশন জানিয়েছে আমাদের প্রতিনিধি দলকে। সেই ডেটা আধার যে সংস্থা, সেই সংস্থার কাছ থেকে যারা আধার বানায় বা আধার ডেটা মেনটেন করে তাদের কাছ থেকে নির্বাচন কমিশন অলরেডি পেয়েছে। তাদের নামও অটোমেটিক্যালি লিস্ট থেকে বাদ চলে যাবে। আর তারপরে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের নেতারা মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ভরাট করিয়ে বা ফিল আপ করিয়ে জমা দিয়েছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। এই আধার নিষ্ক্রিয় করার কথা যখন আপনি বলছেন, তখন এই আধার বা ইউআইডিআই যারা অধিকর্তা তারা পশ্চিমবঙ্গের প্রায় 32 থেকে 34 লক্ষ মৃত বাসিন্দার আধার ডিঅ্যাক্টিভেট করেছে। কিন্তু মনোজ আগরওয়াল তিনি সংসদে নিজেই জানাচ্ছেন যে তারা রাজ্য ভিত্তিক বা বছর ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের যে তথ্য সেটি সংগ্রহ করেন না। তাহলে এই বিপুল যে তথ্য সেগুলি পুরোপুরি হস্তান্তর কিভাবে হলো? না, আমরা দাবি জানিয়েছি আমাদের প্রতিনিধি দল, আমার হয়তো বলতে বা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমাদের প্রতিনিধি দল এই দাবি করেছে যে আধার ডিঅ্যাক্টিভেশনের যে তথ্য, এই তথ্যকে নির্বাচন কমিশন ব্যবহার করুক। ইন্টেলিজেন্স ফেলিওর একটা অভিযোগ উঠে আসছে যে এই যে দিল্লি বিস্ফোরণের উমার 7 ঘন্টা ড্রাইভ করে তিনি এলেন, কয়েক জায়গায় ঘুরলেন, সিসিটিভিতে তাকে ধরা পড়লো, বাকি সময়টা বিভিন্ন জায়গায় কোথায় গেল, কি করলো, কার সাথে দেখা করলো জানা গেল না। কত বিস্ফোরক নিয়ে একটা বিস্ফোরণ ঘটলো এবং দীর্ঘক্ষণ তিনি দিল্লিতে ঘুরেছেন, সেটা কোনোভাবে একটা ইন্টেলিজেন্স ফেলিওরের জায়গা উঠে আসছে। দেখুন, আমার মনে হয় না। তার কারণ হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বলছেন, তাদের একবার নিজেদের মুখ আয়নায় দেখা উচিত। এরাই টেররিস্ট ইসরাত জাহানকে যখন গুজরাট পুলিশ এনকাউন্টার করে মারে, তখন লাফিয়ে গিয়ে ছাতি পিটে যাকে বলে আর কি, বুক রুদাদিরা যেভাবে কাঁদে আমরা সিনেমায় দেখেছি, সেইভাবে কাঁদতে কাঁদতে দাবি করে আমাদের ঘরের মেয়েকে মেরে ফেলা হয়েছে। এরা সেই দল যারা বলে বা প্রমাণ করার চেষ্টা করে আজমল কাসাব সে হিন্দু ছিল, হাতে তার লাল সুতো ছিল, লাল ধাগা ছিল, আরএসএস এর চক্রান্ত। এরা সেই দল যারা বলে যে হিন্দু টেররিজম, সাধ্বী প্রজ্ঞার মতো একজন মহিলাকে যে অকথ্য অত্যাচার, তার বর্ণনা আপনারা নিশ্চয়ই শুনেছেন, জোর করে ফাঁসিয়ে হিন্দু টেররিস্ট এই তকমা দেয়ার এবং এই নতুন হাইপোথিসিস প্রমাণ করার চেষ্টা করে। এদের কথায় বাংলার এবং ভারতবর্ষের জনগণ কোনো বিশ্বাস করবে না, তাদের বিশ্বাস নরেন্দ্র মোদীর উপর আছে। স্পিকার কিছুক্ষণ আগে বলেছেন যে আদালত কিভাবে এই রায় দিল জানি না, বিধানসভার ক্ষেত্রে স্পিকারই শেষ কথা বলেন। আমি আইনের এই রায় সমস্তটা দেখে নিয়ে তারপর এই বিষয়ে যা বলার বলবো, কিন্তু সেই অনুযায়ী তো দিল্লির যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অমিত শাহরও পদত্যাগ আমরা দাবি করেছি। অমিত শাহ কি পদত্যাগ করবেন?
দেখুন, এখানে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে এই ব্যক্তি গণতন্ত্রের কিচ্ছু জানে না। কোনো স্পিকারের এই ধরনের কথা বলা উচিত নয়। ওম বিড়লা কোনো বলবে যে রাহুল গান্ধীর এটা করা উচিত? কি মূর্খ মানুষ রে ভাই, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, কিন্তু একবার বলতে বাধ্য হচ্ছে আপনি গণতন্ত্রটা বুঝুন। আমি দিল্লিতে দেখেছি সমস্ত স্পিকারদের ভাষণকে নিয়ে কম্পাইলেশন করে একটা বই হয়, সেই বইটির নাম স্পিকার স্পিক্স। না, ওটা পাঠাবো আমি ওটা ওনাকে। তার সাথে আমি বলে দিচ্ছি এই বিমান বসুকে ট্যাগ লাগিয়ে দেওয়া উচিত, দি স্পিকার শুড নট স্পিক। বিমান বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের এখানে স্পিকার আছেন, দি স্পিকার শুড নট স্পিক। নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, একটু আগে যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম, 34 লক্ষ মৃত ভোটারের নাম বাদের কথা আধার কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে। 13 লক্ষ মৃতর আধার সংযোগ ছিল না। এখানেই তো 47 লক্ষ হয়ে গেল যাদের নাম বাদ দেওয়ার কথা। দেখুন, নাম বাদ যাওয়া নিয়ে একটা ভয়ের পরিবেশ কিছু মানুষ তৈরি করার চেষ্টা করছে। যখন 2002 সালে লাস্ট এসআইআর হয়, তখন বামফ্রন্টের তরফ থেকে বক্তব্য এসেছিল, তখন সম্ভবত অনিলবাবু বেঁচে ছিলেন, তার তরফ থেকে বক্তব্য এসেছিল প্রায় প্রথমে বাদ যায় হচ্ছে 78 লক্ষ নাম, তারপরে কিছু নাম ওঠে, সব মিলিয়ে টিলিয়ে এরকম 27-28 লক্ষ নাম অ্যাবসলিউটলি বাদ যায়। তখন উনি বলেছিলেন যে এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিকভাবে এটা হয়েছে। এবারও বিরোধী দলের কাছ থেকে আমরা, অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি শাসক দল তাদের কাছ থেকে আমরা এই ধরনের ম্যাচিওর স্টেটমেন্ট বা ম্যাচিওর স্টান্স আমরা আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের তৃণমূল কংগ্রেসের বন্ধুরা তারা যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, 50 লক্ষ লোকের নাম এমনিই বাদ যাবে। প্রচুর মানুষ মারা গেছে, এই যে ডিঅ্যাক্টিভেটের কথা বলছে 30 লক্ষের কাছাকাছি, তো তারা তো মারা গেছেন। 34 লক্ষ লোক যদি মারা যায় এই 2002 থেকে 2025, স্বাভাবিক তাদের নাম তো বাদ যাবে। কিন্তু সেই বাদ যাওয়াটাকে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং তার ফলে যারা কম শিক্ষিত, কম ওয়াকিবহাল মানুষ, তারা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব মানুষের জীবন নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি না করতে, এবং সেই জন্য আমরা আন্দাজে বলেছিলাম যে কম করে 1 কোটির কাছাকাছি নাম অটোমেটিক্যালি বাদ যাবে। উদাহরণস্বরূপ, আমার স্ত্রীর নাম আমি ট্রান্সফার করিয়েছি জলপাইগুড়ি থেকে বালুরঘাট বিধানসভায়, জলপাইগুড়ি বিধানসভা থেকে বালুরঘাট বিধানসভায়, কিন্তু ট্রান্সফার করানোর পরেও তার নাম জলপাইগুড়ি বিধানসভায় থেকে গেছে। দায় কি আমার? দায় নির্বাচন কমিশনের। তো তার নামটা তো কাটা যাবে জলপাইগুড়ি বিধানসভা থেকে, এবং কাটা যাওয়া উচিত। তো এই নামটা তো ডিলিট হবে, অত্যন্ত স্বাভাবিক এটা। আরেকটা বিষয় হচ্ছে যে বিএলওদের উদ্দেশ্যে আবার বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন, এবং সেখানে বলা হলো এনুমারেশনে গলদ হলে খাড়া নামবে বিএলওদের উপর, ভুতুরে ভোটার, অ্যাবসেন্ট ভোটার, 2 জায়গার নাম ইত্যাদি খসড়ায় থেকে গেলে ও পড়বে বিএলওদের উপর। ট্যাগলাইন দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে, সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘাটি। দেখুন, বিএলওদেরকে আমি অনুরোধ করব, আপনারা কারো প্রেসারে কোনোভাবে আপনারা মাথা নোয়াবেন না, কারণ আপনার চাকরি কেউ রাখতে পারবে না। যদি চাকরি চলে যায়, আপনাকে তৃণমূল নেতারা খাওয়াবে না। আপনারা লড়াই করুন, এমনিতে আপনারা ডিএ পাচ্ছেন না। তৃণমূল যদি আপনাদের মৃত ভোটারের নাম রাখতে বলে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যদি ওখানে প্রতিবাদ করতে না পারেন, পরে নিজের বাড়িতে এসে গোপনভাবে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানান যে অমুক তৃণমূল নেতা আমাদেরকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন এবং তারা এই কাজ করছেন। অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগে বলেছেন যে কারোর কোনো ভয় পাওয়ার অসুবিধা নেই, কোনো দরকার নেই। আমাদের লোকেরা সর্বত্র আছে, ভোটার লিস্টে ঠিক যা যা নাম ঢোকানো ঢুকিয়ে দেওয়া হবে, নিশ্চিন্তে কাজ করুন। দেখুন, উনিও তো ভেবেছিলেন যে উনি যেখানে ঢুকবেন না, কিন্তু ঢুকে তো গেছিলেন। তো ওনাকে বলবো যে উনিও নিশ্চিন্তে থাকুন, যে নির্বাচন কমিশন যা যা করার তাই করবে। এবং বিজেপি বাঘকে বিড়াল বানিয়ে দেখিয়েছে, বিড়াল থেকে এবার রুমাল বানাবো। ক্যাবিনেটের যে নিরাপত্তা বিষয়ক কমিটি রয়েছে, তারা দিল্লির ঘটনাকে সন্ত্রাসবাদী ঘটনা বলেই চিহ্নিত করেছে। এরকম আমরা পহেলগামের সময়ও দেখেছিলাম, এবং নরেন্দ্র মোদী বলেছিলেন যে এগুলো সবটাই যুদ্ধ হিসেবেই দেখা হবে। তাহলে কি এরপরও একটা বড় কোনো পদক্ষেপের কথা কেন্দ্রীয় সরকার? অপেক্ষা করুন না, ক্রমশ প্রকাশ্য। রেডি?